মিটিং ওয়েডনেসডে শুধুমাত্র মেডিকেল এজেন্ট মাইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আশা করি আপনারা দুর্গাপুজোটা খুবই ভালো কাটাচ্ছেন, প্যান্ডেল দেখছেন, এনজয় করছেন পরিবারের সাথে। হ্যাঁ, আমরাও দেখছি, আমরাও এনজয় করছি। আজকেও আমরা যাব প্যান্ডেল দেখতে, ঠাকুর দেখতে। আর কলকাতায় তো পুজো মানে জানেনই, রেকর্ডিং করতে খুব ভালো লাগে, তাই জন্য আজকে একটা রোম্যান্টিক গল্প আপনাদেরকে শোনাচ্ছি। গল্পর নাম মন আয়নার ছবি, রচনায় অর্পিতা সরকার। গল্পটা অবশ্যই পুরোটা শুনবেন আর আমাদের সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে, কমেন্টও করতে ভুলবেন না কিন্তু। চলুন আর বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। মন আয়নার ছবি। আর বদলে যাওয়াটা নিশ্চয়ই তোমার চোখ এড়িয়ে যাচ্ছে না তন্ময়? ল্যাপটপ থেকে চোখ তুলে তন্ময় বিস্মিত হয়ে বলল, কার চেঞ্জের কথা বলছো তুমি ঈশানী? ঈশানী বিরক্ত সুরে বলল, তোমার মেয়ে ঝুমঝুমের কথা বলছি আমি। তন্ময় হেসে বলল, এটা তো কোয়াইট ন্যাচারাল ঈশানী। ইউনিভার্সিটিতে গিয়ে যদি ও নিজের মধ্যে সামান্য পরিবর্তন না আনতে পারে সেটা ওর ব্যর্থতা। আমার মেয়ের পার্সোনালিটি গ্রো করবে এই বয়সে, এটাই স্বাভাবিক। ঈশানী চিন্তিত গলায় বলল, আমিত্বের বাইরে একবার উকি দিয়ে দেখলে বুঝতে পারতে। ঝুমঝুমের সাজ পোশাক থেকে শুরু করে কথা বলা, হাঁটার ধরন একটা অস্বাভাবিক পরিবর্তন হয়েছে। সেটা হয়েছে মাত্র 5 মাসে। তুমি জানো, ওকে ঝুমঝুম বলে ডাকলেও বিরক্ত হয়, ভ্রমর বলে ডাকতে বলে। এগুলো কেন হচ্ছে? বাবা হিসেবে খোঁজ নেওয়াটা তোমার দায়িত্ব। তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমিও একটা দায়িত্বশীল পোস্টে কাজ করি অফিসে, তাই সংসারের বিষয়টা শুধু আমি সামলাবো এটা ভাবাটা নিতান্ত স্বার্থপরের মতো ভাবনা হবে। তন্ময় বলল, এই তো ঈশানী, আমিত্বের দোরগোড়ায় না তুমিও দাঁড়িয়ে আছো। শুধু আমাকে বেরিয়ে আসতে না বলে নিজে একটু বেরিয়ে এসো। মেয়েটা আমার একার নয় তো, তুমি ওর মা। তাই অফিসের দায়িত্বপূর্ণ পদের সঙ্গে এই দায়িত্বটাও একটু সামলাও। আবারও ল্যাপটপে মনোনিবেশ করলো তন্ময়। আগামীকাল ভাইস চেয়ারম্যানের সঙ্গে মিটিং আছে। আজকের রাতটা তার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। এখন মেয়ের চলাফেরার পরিবর্তন নিয়ে ভাবার সময় নেই। তাছাড়া ঝুমঝুম বড় হয়েছে, জীবনযাত্রার সামান্য পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। ঈশানী যদি ভেবে নেয় ঝুমঝুম আগের মতোই ওর হাতের মুঠোয় থাকবে, সেটা ওর ভুল ধারণা। মুঠো আলগা করতে শেখেনি ঈশানী। সব কিছুর উপরেই নিজের কন্ট্রোল রাখতে বরাবর পছন্দ করে ঈশানী। দায়িত্ব থেকে ছাড়া পেয়েছে বলেই তন্ময় এই বাস্তবটা মেনে নিয়েছে স্বচ্ছন্দে। ঝুমঝুমের যে এই অতিশাসন পছন্দ হবে না সেটা তন্ময় আগে থেকেই জানতো। আর ঈশানীরও একটা অদ্ভুত স্বভাব আছে যে প্রতিটা মানুষের একান্ত ব্যক্তিগত স্পেসে প্রবেশ করে নিজের মত দেওয়া। তন্ময় এটা নিয়ে বহুবার বিরক্তি প্রকাশ করেছে, কিন্তু এটাই নাকি পরিবারের মানুষদের প্রতি ঈশানীর কনসার্ন। ল্যাপটপের দিকে তাকিয়ে তন্ময় অনুভব করলো ঈশানী দ্রুত পায়ে ঝুমঝুমের ঘরের দিকে গেল। ঝড়ের পূর্বাভাস পেল তন্ময়। ঈশানীর জেরার মুখে পড়ে ঝুমঝুম যে এত রাতে চিৎকার করবে সেটাই স্বাভাবিক। মেয়ে বড় হচ্ছে, তার আচার ব্যবহারে বদল আসবে, এই সামান্য বিষয়টা নিয়ে যে কেন যে সিন ক্রিয়েট করতে চাইছে ঈশানী কে জানে। দরজাটা সামান্য ফাঁক করে দেখছে ঈশানী। ঝুমঝুম পড়ার টেবিলে বসে আছে, সামনে টেবিল ল্যাম্প জ্বলছে, কিন্তু ঝুমঝুমের মুখটা বইয়ের দিকে নেই, দেওয়ালের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা দেখছে আর ভাবছে। ইদানিং মেয়েটা যেন বড্ড চুপচাপ হয়ে গেছে, নিতান্ত প্রয়োজন ছাড়া কোনো কথাই বলে না। যদিও ঈশানী আর তন্ময় দুজনেই সার্ভিস করার ব্যস্ততায় ঝুমঝুমকে বাবা মা হিসাবে সময়টা খুবই কম দিয়েছে ওরা, তবুও ডিনার টেবিলে বসে ঈশানী চেষ্টা করতো ঝুমঝুমের সারাদিনের সব কিছু শুনে নেওয়ার। ঝুমঝুমও বকবক করে সবকিছু বলতো। ইদানিং কোনো মতে ডিনার সেরে নিজের ঘরে চলে আসছে ও। মেয়ের এই অদ্ভুত বদলটা কেন যে তন্ময়ের চোখে পড়লো না কে জানে। ঈশানীও মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, অফিসের দায়িত্ব ওরও কিছু কম নেই, কিন্তু ও বাড়িটাকে অফিস বানিয়ে রাখেনি তন্ময়ের মতো। ঝুমঝুমকে ডেকে পরিষ্কার কথা বলবে ঈশানী, নাকি কদিন অবজার্ভ করবে? ঝুমঝুম যদি বলতে না চায় ওর জীবনের ওঠা পড়ার গল্পটা, তখন মা হিসাবে ঠিক কী করণীয় ওর?
ঈশানী দেখলো ঝুমঝুমে দু চোখ বেয়ে আপনা আপনি জল গড়িয়ে পড়ছে, লাইটের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে মেয়েটি একলা বসে কাঁদছে, অথচ মুখে কোনো কষ্টের চিহ্ন নেই। কান্নাটাকে যেন উপভোগ করছে। ঠিক কি হলো মেয়ের? এই মুহূর্তে মেয়ের ঘরে ঢুকে ওকে প্রশ্ন করার সাহস পেল না ঈশানী। নিজের মেয়েটাকে যেন ভীষণ রকমের অপরিচিত লাগছে ওর। ধ্যানস্থ কোনো সন্ন্যাসীর ধ্যান ভাঙিয়ে দিলে যেমন অঘটন ঘটবে, এই মুহূর্তে ঝুমঝুমকে ডেকে ফেললেও ঠিক তেমনই অনিষ্ট ঘটে যাবে। রস্ত পায়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল ঈশানী। ড্রয়িং হলে গিয়ে দেখলো তন্ময় একই রকমভাবে সংসারের থেকে পালিয়ে বাঁচতে ল্যাপটপে মুখ গুছে আছে। ঈশানীর পায়ের শব্দও সেদিকে তাকালো না। এটা তন্ময়ের ইচ্ছাকৃত, ঈশানী জানে। এত বছর বিবাহিত জীবনে এইটুক চেনে তন্ময়কে। অফিস আর বাড়ি ব্যালেন্স করতে না পারা ফেলিওর একটা মানুষ। নিজের ঘরে ঢুকেই ঝুমঝুমের বেস্ট ফ্রেন্ড পারমিতাকে ফোন করলো ঈশানী। রিং বাজছে অন্য প্রান্তে। তন্ময় ঠিক না ও ঠিক? জানতেই হবে ওকে। শুধু মেয়ে বড় হয়েছে বলে এই পরিবর্তন, নাকি অন্য কিছু? বন্ধুদের চোখে কি কিছু পড়েছে, না ঈশানীর এটা শুধু ভ্রান্ত চিন্তা? পারমিতা রিসিভ করেই বলল, হ্যাঁ আন্টি বলো। পারমিতা বহুবার এসেছে বাড়িতে, তাই ঈশানীর সঙ্গে সম্পর্কেও বেশ সহজ সরল। ঈশানী ভনিতা না করেই বলল, হ্যাঁ রে, অরিত্রীর মধ্যে কোনো চেঞ্জ দেখেছিস? পারমিতা চুপ করে গেল কয়েক সেকেন্ডের জন্য, তারপর শান্ত গলায় বলল, গত 2 মাস আমার সঙ্গে সেভাবে কথা বলেনি অরিত্রী। আমি অনেকবার কথা বলার ট্রাই করেছি আন্টি, কিন্তু ও চুপ করে বসে থাকে। আমায় বলেছে চুপ করে থাকা নাকি ওর খুব ভালো লাগে। একাকিত্বর একটা অদ্ভুত উন্মাদনা আছে, ও আপাতত সেটাই অনুভব করতে চায়। তাই আমরা যেন ওকে কেউ বিরক্ত না করি। আমি ভেবেছিলাম তোমায় কল করব, কিন্তু বাড়ির কোনো কারণে অরিত্রী আপসেট কিনা সেটাও বুঝতে পারিনি, তাই তোমায় কল করিনি। আসলে কি জানো আন্টি, অরিত্রী আমার বেস্ট ফ্রেন্ড। অন্যরা থাকলেও বেস্ট ফ্রেন্ড তো বারবার হয় না, তাই আমিও খুব একা হয়ে গেছি। আগে হলে আন্টি অরিত্রীকে বুকে রাগ করে মানিয়ে নিতাম, কিন্তু এখনকার অরিত্রীকে তো আমি চিনিই না। ওর কাছে আমার অভিমানের কোনো মূল্য নেই। জাস্ট কথা বলতে বলতেই কেঁদে ফেললো পারমিতা। ও উৎসবের সঙ্গে ইদানিং মেশে না। ঈশানী বলল, উৎসবটা কেড়ে? পারমিতা একটা ঢোক গিলে বলল, আন্টি তোমার সময় হবে তাহলে চলো আমরা একটা ক্যাফেতে বসে কথা বলি। সময় ব্যস্ত ঈশানীর সব থেকে দুর্মূল্য জিনিস সময়। কিন্তু আপাতত ঝুমঝুমের এই পরিবর্তনের কারণ জানতেই সময় তো বের করতেই হবে ওকে। ঈশানী বলল, আগামীকাল বিকালে বসি চল। আমি আসলে দেরি করতে চাইছি না পারমিতা। মেয়েটা এমন অদ্ভুত বিহেভ করছে, কেন বুঝতে পারছি না। পারমিতা এক কথায় রাজি। আন্টি তাহলে আমরা কফি উইথ আড্ডায় বসি। তোমার অফিসের কাছেও হবে আর আমারও ওখান থেকে পিয়ানো ক্লাস কাছে। কথা সেরে আমি ক্লাসে বেরিয়ে যাব। ঈশানী বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই আয় তাই আয়। হ্যালো উৎসবদা, আমি পারমিতা বলছি। অরিত্রীর মা মানে ঈশানী আন্টি আমার সঙ্গে আগামীকাল বসতে চাইছে, তুমি কি আসবে? মানে আর কিছু না, এই অরিত্রীর হঠাৎ পরিবর্তনের কারণটা ঠিক কি সেটাই আমরা বুঝতে চাইছি। উৎসব চ্যাটার্জি মৃদু হেসে বলল, তুমি এখনো বেশ সরল রয়ে গিয়েছো পারমিতা, তাই এই পরিবর্তনকে নিয়ে ভাবছো। আসলে অরিত্রী ওর জীবন থেকে আমাদের ছেটে দিতে চাইছে, তাই এমন একটা বিহেভ করছে যেন আমরা নিজেরাই সরে যাই ওর থেকে। আমরা বারবার করে প্রশ্ন করছি, ও উত্তর দেয়নি। অপমানিত হয়ে সরে এসেছি। আমার দৃঢ় ধারণা অরিত্রীর জীবনে অন্য কারোর আগমন ঘটেছে, তাই ও পুরনোদের বিদায় দিল নিঃশব্দে। পারমিতা বলল, কিন্তু উৎসবদা, আন্টি বলেছে অরিত্রী নাকি বাড়িতেও এমনই আচরণ করছে, ওরাও খুব কনফিউজড। উৎসব বলল, পারমিতা তোমরা ওর বন্ধু ছিলে, তাই এসব সমাধানেই তোমরা যেতে পারো, কিন্তু আমি ওর বন্ধু নই। আমি ওকে ভালোবাসি আজও। তাই ও যেভাবে আমাকে সরিয়ে দিয়েছে, তারপর ওর সামনে গিয়ে দাঁড়ানোটা মানে নিজের সম্মানটুকু ধুলো মিশিয়ে দেওয়া। ভালোবাসার জন্য আমি তাতেও রাজি ছিলাম, কিন্তু অরিত্রী বলল, উৎসব আমি ফিল করছি আমাদের মধ্যে এই সম্পর্কটা কোনোদিনই গড়ে উঠবে না, তাই তুমি আমার জীবন থেকে সরে গেলেই খুশি হব। ওকে খুশি করতেই আমার এই সরে আসা। পারমিতা দীর্ঘশ্বাস গোপন না করেই বলল, তোমাদের সম্পর্কটা নিয়ে আমরা সবাই হিংসা করতাম। কেন? মনে হতো মেট ফর ইচ আদার তোমরা। কেন যে এরকম করলো অরিত্রী? উৎসব হেসে বলল, আহারে হিংসা করে লাভ নেই। যদি
কখনো অরিত্রী নিজে আমায় ডাকে আমি নিশ্চয়ই যাব, কারণ ওকে ছাড়া আমার জীবনে আর কোনো মেয়ের প্রবেশ হবে না বলেই আমার মনে হয়। পারমিতা বিষণ্ণ স্বরে বলল, রাখছি, উৎসব দাও। মনটা খারাপ লাগছে পারমিতার। সব কিছু মাত্র কয়েক মাসে কেমন যেন উলটপালট হয়ে গেল। অরিত্রীর সঙ্গে পারমিতার পরিচয়টা খানিকটা নাটকীয় ঢঙেই চলছিল। অরিত্রী ছিল বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্রী। ক্লাস 5 থেকে পড়েছে ওই স্কুলে। পারমিতা ভর্তি হয়েছিল 11-এ। নতুন স্কুলে মফস্বল থেকে আসা মেয়েটাকে কেউ তেমন পাত্তা দিচ্ছিল না। সবাই 2-3 জন করে বন্ধু নিয়ে দল বেঁধেই ছিল। শুধু শুধু নিজের দলে পারমিতাকে ঢুকতে দিতে নারাজ। প্রাইমারি স্কুলে চটজলদি বন্ধুত্ব হয়ে গেল। উঁচু ক্লাসে সম্পূর্ণ অন্য স্কুলে এসে সেইভাবে বন্ধুত্ব হয় না। পারমিতা নিজের পুরনো স্কুলের কথা খুব মনে পড়ছিল। কত বন্ধু ছিল ওর। কেন যে বাবা ওই চন্দনপুরে এসে আচমকা একটা ফ্ল্যাট কিনে বসলো কে জানে। ট্রান্সফারের চাকরির এই সমস্যা। আনমনা হয়ে ক্লাসের সামনে বারান্দায় দাঁড়িয়েছিলেন। নিচের মাঠে নিচু ক্লাসের মেয়েরা তখনও ঘোরাফেরা করছে। আজ প্রথম দিন স্কুলে। 10 মিনিট মধ্যেই প্রেয়ারের ঘন্টা পড়বে। হঠাৎই কানের কাছে এসে কেউ একজন বলল, এই স্কুলে নতুন বুঝি? পারমিতা দেখলো রীতিমতো সুন্দর একটা মেয়ে ওর একেবারে পাশে দাঁড়িয়ে আছে। নিজে সাধারণ দেখতে বলেই সুন্দরীদের প্রতি ওর একটা দুর্বলতা আছে। পারমিতার ধারণা ঈশ্বর যাদের এত নিখুঁতভাবে গড়ে তোলেন তাদের মধ্যে অহংকারটাও নিপুণভাবে প্রবেশ করিয়ে দেন। পারমিতার দেখা সব সুন্দরী বেশ অহংকারী, এমনকি ওর ছোট কাকিমাও পর্যন্ত বেশ অহংকারী ছিল। ছোট কাকিমা সেজেগুজে যখন কোথাও যেত পারমিতা অপলক তাকিয়ে থাকতো লুকিয়ে লুকিয়ে। কাকিমার হাঁটা চলার মধ্যে একটা দম্ভ চোখে পড়ত। সেই কারণেই সুন্দরীদের প্রতি আগ্রহ থাকলেও ও কখনো উপযাজক হয়ে সুন্দরীদের সঙ্গে কথা বলতে যায় না। অরিত্রী হেসে বলল, তুমি নতুন ভর্তি হয়েছো এই স্কুলে? পারমিতা নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ নতুন। অরিত্রী ওর হাত ধরে টেনে বলল, প্রেয়ারের আগে বারান্দায় দাঁড়ায় না, রফিক স্যার দেখলে কপালে দুঃখ আছে। চলো প্রেয়ার লাইনে। বাই দা ওয়ে, তুমি আমাকে তুমি কেন বলছো? তোমার নাম কি? পারমিতা হেসে বলল, অবশ্যই তুই বলো। অরিত্রী দাঁড়িয়ে পড়ে বলেছিল, আমিও তোর শাশুড়ি নই, আমাকেও তুই বলবি পারমিতা। তোকে পারমিতাই বলছি, পারো বললে আবার দেবদাস খুঁজতে হবে যে। অরিত্রীর অমন স্বাভাবিক ব্যবহারে পারমিতাও খুব দ্রুত স্বাভাবিক হয়ে গেছিল নতুন পরিবেশে গিয়ে। ক্লাসে ঢুকে বুঝেছিল ক্লাসের অধিকাংশ মেয়েই অরিত্রীকে হিংসা করে। সেটা শুধু অরিত্রীর ক্লাসে ফার্স্ট গার্ল বা সুন্দরী বলে নয়, ওদের বাড়ির অর্থনৈতিক অবস্থাও খুব ভালো। মা বাবা দুজনেই বড় সার্ভিস করে। এত গুণ থাকার পরও যদি 17 বছরের যৌবনে পদার্পণ করা সহপাঠীরা ওকে হিংসা না করে, তাহলে বুঝতে হবে এতদিনের জানা সব অভিজ্ঞতাই মিথ্যে। তবে মিথ্যে হয়েছিল বই কি, সুন্দরী মাত্রই অহংকারী হয়, এমন ধারণাটা অরিত্রী ভেঙে দিচ্ছিল একটু একটু করে। পারমিতা ফিসফিস করে বলছিল, তুই অন্য স্কুল থেকে এসেছিস বলে আমায় হিংসা না করে বন্ধু হলি। জানিস এখানে সবাই আমার সহপাঠী, কেউ বন্ধু নেই। সেই থেকেই অরিত্রীর সব কিছুর উপরেই পারমিতার একটা অদ্ভুত অধিকার জন্মে গিয়েছিল। অলিখিতভাবেই একটা নিয়ম ছিল ওদের মধ্যে, ওরা দুজনেই সব সিক্রেট শেয়ার করবে। 4 বছরের ঘনিষ্ঠ বন্ধুত্বের বিচ্ছেদ যে কতটা কষ্ট হয়েছিল পারমিতার, সেটা নীলাদ্রির সঙ্গে ব্রেকআপেরও হয়নি। পারমিতা যেন এখনো বিশ্বাস করতে পারে না অরিত্রীর সঙ্গে ওর সম্পর্কটা এভাবে শেষ হবে। চোখের সামনে সেই প্রাণচঞ্চল মেয়েটি কেমন যেন বদলে গেল। যে অরিত্রীর সব কিছু চেনে বলে ও গর্ব করত, সেই মেয়েটাই যেন সব থেকে অপরিচিত হয়ে গেল। রাগ, অভিমান, কষ্ট সব কিছু ছাপিয়ে এখন দুশ্চিন্তা হচ্ছে মেয়েটার জন্য। আন্টির ফোনটা পাওয়ার পর থেকেই পারমিতার বুঝতে পেরেছে শুধু ওকে বা উৎসবটাকে সরিয়ে দেওয়ার কারণে নয়, অন্য কারণে অরিত্রীর মধ্যে একটা বিশাল পরিবর্তন এসেছে, যার কারণ ওর বাড়ির লোকও জানে না। পারমিতার কতবার মনে হয়েছে ছুটে গিয়ে আগের মতো অরিত্রীকে জড়িয়ে ধরে বলতে, কেন এরকম করছিস, কি হয়েছে তোর, আমাকেও বলবি না? কিন্তু অরিত্রীর ওই ভীষণ ঠান্ডা চাউনি আর শীতল ব্যবহার দেখে নিভে গিয়েছে ওর সব উষ্ণতা। শুধু কষ্ট পেয়েছে, বিচ্ছেদের যন্ত্রণা নীল হয়েছে। বন্ধুরা বলছে, কিরে অরিত্রী পাত্তা দেয় না বলে তাই এসেছিস আমাদের কাছে? বড্ড একলা হয়ে গেছে পারমিতা। তবুও চেষ্টা করছে ডিপার্টমেন্টের সবার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক করতে, কিন্তু অরিত্রীর সঙ্গে ওর যে বন্ডিং সেটা যেন আর কারুর সঙ্গে গড়ে ওঠা সম্ভব নয়। আন্টির ফোনটা পাওয়ার পর থেকেই নিজেকে কেমন একটা অপরাধী মনে হচ্ছে পারমিতার।
ওর বোধহয় আর একটু খেয়াল রাখা উচিত ছিল। যখন প্রথম থেকে অরিত্রী বলছিল, পারমিতা, আম্মা চলে যাওয়ার পর বড্ড একা লাগে রে বাড়িতে। মা বাবা যেন দূরের নক্ষত্রের বাসিন্দা, নিজের কাজ নিয়েই ব্যস্ত। আমার সব কিছু ঘিরেছিল ঠাম্মা চলে গেল, আমিও প্রচণ্ড নিঃসঙ্গ হয়ে গেলাম। তখনই পারমিতার উচিত ছিল ওকে জড়িয়ে ধরে কথাগুলো বলার। আমি তো আছি তোর সঙ্গে, বলা হয়নি। অরিত্রীর মনের কথাগুলো বুঝতে না পারাটা ওর অক্ষমতা, বেস্ট ফ্রেন্ড শব্দটার অপমান। অরিত্রী কিন্তু ঠিক বুঝেছিল ওকে। তাই তো ক্লাস 12-এ যখন নীলাদ্রির সঙ্গে ওর ব্রেকআপ হয়ে যায় তখন দুহাত ধরে আগলে রেখেছিল অরিত্রী। মুড অফ থাকবার কারণে প্রায়ই পারমিতা খারাপ ব্যবহার করে ফেলতো ওর সঙ্গে, কিন্তু অরিত্রী বুঝে নিত ওকে। নীলাদ্রি তখন কলেজের সেকেন্ড ইয়ারে পড়ে, পারমিতা ক্লাস 12-এ। আচমকাই নীলাদ্রির ব্যবহার কেমন বদলে যেতে থাকলো। ফোন করলে রিসিভ করতো না, মিট করতে চাইলেও যেন ইচ্ছা নেই। পারমিতা কষ্ট হতো, বুঝতে পেরেছিল ওদের সম্পর্কটা ভাঙনের মুখে। তবুও শেষ চেষ্টা করেছিল। নীলাদ্রিকে ডিরেক্ট জিজ্ঞাসা করেছিল, তুমি ঠিক কী চাও? নীলাদ্রি বলেছিল, কি আবার চাইবো, কলেজে আমার প্রচুর মেয়ে বন্ধু আছে, তারা তো এইভাবে জিজ্ঞাসা করে না কি চাই। কথাটি কানে লেগেছিল ওর। বন্ধু? পারমিতা নীলাদ্রির শুধু বন্ধু? গত 1 বছরে ওরা যে দুজন দুজনকে কয়েকশোবার ভালোবাসি বলেছে, সেগুলো শুধু বন্ধুত্বের কারণে? পারমিতা বলেছিল, তোমার কলেজের সব বন্ধুদের সঙ্গে আমার তুলনা করো না, আমাদের সম্পর্কটা বন্ধুত্বের নয়। নীলাদ্রি বলেছিল, এই মুহূর্তে অন্য কোনো সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। সূর্যোদয় বিকেলে ঝিলমিল পার্কের বেঞ্চে ওকে একা রেখে হন করে হেঁটে গিয়েছিল নীলাদ্রি। একেবারের জন্য পিছন ঘুরে তাকায়নি। পারমিতা ভেবেছিল একবার অন্তত তাকাবে ওর দিকে, কিন্তু নীলাদ্রি চলে গিয়েছিল। সম্পর্কটা ঠিক কেন ভেঙে গিয়েছিল বুঝতেও পারেনি ও। শুধু বুঝেছিল ওর জীবনে অনেকটা খুশি কেউ যেন কেড়ে নিয়ে চলে গেল। ক্লাসে অন্যমনস্ক হয়ে বসে থাকতো, টিফিন টাইমে মাঠে যেতে ইচ্ছা করতো না। অরিত্রীকেও বলতে ইচ্ছা করেনি নীলাদ্রি তাকে কিভাবে অপমান করে চলে গিয়েছিল, কিন্তু অরিত্রী বুঝেছিল পারমিতার কষ্ট হয়েছে, তাই আগলে রেখেছিল ওকে। ইচ্ছা করেই নীলাদ্রির কথা জিজ্ঞেস করতো না ওকে, এমনভাবে কথা বলতো যেন নীলাদ্রি বলে কেউ নেই, কাউকেই চিনতো না ওরা। অথচ ব্রেকআপের আগের দিনও অরিত্রী জিজ্ঞেস করেছিল, পুজোয় কী রঙের স্কার্ট কিনবি? ও, তুই তো আবার নীল ছাড়া পোশাক কিনিস না, তোর তো নীলাদ্রি প্রিয় রং। দুজনেই হেসেছিল। পড়াশোনার মাঝে নীলাদ্রিকে নিয়ে লেগ পুল করতো অরিত্রী, কিন্তু ঠিক যেদিন ওদের ব্রেকআপ হয়ে গেছে সেদিন থেকেই যেন ইচ্ছা করেই নীলাদ্রির নামটুকু উচ্চারণ করতো না অরিত্রী। প্রায় দিন 10 পর পারমিতা অরিত্রীকে বলেছিল, আমাদের ব্রেকআপ হয়ে গেছে জানিস, কারণটা জানি না। অরিত্রী বলেছিল, কারণটা আমি জানি, খোঁজ নিয়ে দেখলাম নীলাদ্রি কলেজের একটা মেয়ের সঙ্গে এনগেজড, তাই পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে গেল। কিন্তু পারমিতা, সামনে আমাদের উচ্চ মাধ্যমিক, তাই এইসব ভাবার সময় নেই। তুই বরং ব্রেকআপের দুঃখকে বল এক্সামের পরে আসতে, তখন না হয় কেয়াদের ছাদে বসে আমরা দুজনেই একটু কাঁদবো। এখন এসব বাদ দে। তোর রেজাল্ট খারাপ হলে নীলাদ্রি ভাববে দুঃখতে তুই এতটাই কাতর হয়ে গেছিলিস যে রেজাল্টটাই খারাপ হয়ে গেল। তাই আপাতত দুঃখ দূরে রাখ। আর শোন, কিছু মনে করিস না, নীলাদ্রির হেয়ার কাটিংটা আমার একেবারেই পছন্দ ছিল না, তাই ও আপদ গেছে, ভালোই হয়েছে। পারমিতা কষ্টের মধ্যেও হেসে ফেলেছিল ওর কথার ধরন দেখে। অরিত্রী ফু দিয়ে পারমিতার মন খারাপির বাতাসটাকে সরিয়ে দিত ওর কাছ থেকে। পারমিতার মনে হতো নীলাদ্রি ওর প্রেমিক ছিল ঠিকই, কিন্তু ওকে অনেকটা বেশি বুঝে অরিত্রী। সেই অরিত্রীর ক্রাইসিস টাইমে পারমিতা কিছুই করতে পারলো না, শুধু নিজেকে বিচ্ছিন্ন করে নিল ওর কাছ থেকে। না না না, এটাও একেবারেই ঠিক করেনি। অরিত্রী নীলাদ্রির প্রসঙ্গে বলেছিল, পারমিতা, কেউ একজন কিছুটা সময় দিয়েছিল মাত্র, আমরা বোকা, ভালোবাসায় কাঙাল, তাই সেটাকে ভালোবাসা ভেবে ভুল করেছি। দুর্মূল্য সময়কে বয়ে যেতে দিয়েছিলাম ওই ভালোবাসা নামক অনুভূতির সঙ্গে। কিন্তু অরিত্রীর দেয়া সময়টাও শুধু সময় নয়, সেইটুক বোকা হলেও পারমিতা জানে, আর জানে বলেই সম্পর্কটাকে ফিরে পেতে এতটা উৎসাহী ও। কি হলো, ঘরে বসে আছিস কেন চুপচাপ? তোকে ডিনার টেবিলে ডাকলো বাবা 3 বার, চল, আমরা টেবিলে ওয়েট করছি তো। মায়ের দিকে অন্যমনস্কভাবে পারমিতা তাকিয়ে বলল,
মা, অরিত্রীর কোনো একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে বলে মনে হচ্ছে। মা বিরক্ত হয়ে বলল, ও পারো প্লিজ, আর অরিত্রীর কথা উঠবে না ডিনার টেবিলে। অরিত্রী আর তোর বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার পর তোকে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আমাদের যথেষ্ট কষ্ট হয়েছিল, তাই ওই মেয়ের কি প্রবলেম হয়েছে জেনে আমাদের কোনো লাভ নেই। প্লিজ বাদ দাও এবার অরিত্রীর প্রসঙ্গ। পারমিতা সামলে নিল, মাকে বলা যাবে না আন্টির সঙ্গে মিটের কথা, মা কিছুতেই যেতে দেবে না। আসলে এবাড়ির লোকজন ওই একটা নাম এত শুনে নিয়েছে পারমিতার মুখে যে অরিত্রীর এবাড়ি শ্বশুরিতে উপস্থিত না থেকেও যেন থেকে গিয়েছিল। তারপর আচমকাই অরিত্রীর পরিবর্তনে বদলে গিয়েছিল পারমিতাও, তাই মা ওর নামটুকু শুনতে চায় না। পারমিতার আচমকাই একটা কথা মনে পড়ে গেল। অরিত্রী যখন একলা হতে চেয়েছিল তখন বলেছিল, জানিস, আমি শোভনা দেবী স্কুলবেলার মতো হতে চাই, ঠিক ওরকমই দেখতে, তাহলে একজন আমার স্বপ্নে আসে। তার জন্য সাধনার দরকার, একলা থাকার দরকার। থমকে গেল পারমিতার ভাবনা। কেন অরিত্রী ওই মৃত ঠাকুমার যৌবনবেলায় ফিরিয়ে নিয়ে যেতে চাইছে নিজেকে? তবে কি সত্যি ওর কোনো মানসিক সমস্যা দেখা গেল? হ্যালো, আমি অরিত্রী রায় বলছি। এটা বেনারসি নিকেতন তো? আমাকে কি আপনি 1948 সালের বেনারসি বা তাঁত বা জামদানি দেখাতে পারবেন? যদি পারেন তাহলে আমি বিকেলেই আসছি। হ্যাঁ, আমি একটা আর্টিকেল পড়লাম আপনারা প্রায় 100 বছর আগের শাড়ির ডিজাইন আবার ফিরিয়ে আনছেন। দোকানের রিসেপশনিস্ট বলল, হ্যাঁ ম্যাডাম, পাবেন। আমাদের 3rd ফ্লোরে একটা সেকশন আছে পুরনো ডিজাইনের শাড়ি বা জুয়েলারির, তবে গোল্ড নয়। অরিত্রী আনন্দে নেচে উঠল। অবশেষে ও পেয়ে যাবে ওই সময়ের ডিজাইনের শাড়ি সেমিজ। নিজের ঘরের বড় আয়নাটার দিকে অপলক তাকালো অরিত্রী। দূর, ওকে দেখতে তো এখনো অরিত্রীর মতোই লাগছে। সাইড ফেস থেকেও ভ্রমরের মতো মোটেই লাগছে না। চোখের কাজলটা আর একটু মোটা করে টানলো অরিত্রী, তবুও মুখটা যেন ভ্রমরের মতো লাগছে না। নিজের ঘরের বিছানায় ধপ করে পড়ে বসে পড়ল অরিত্রী। কদিনের পরিশ্রম বৃথা গেল বলে মনে হচ্ছে। এটা ওর আগে ভাবা উচিত ছিল। ভ্রমরের মতো হাঁটা চলা, কথা বলার টেকনিক নকল করলে কি হবে? ওকে দেখতেও তো ভ্রমরের মতো হওয়া চাই। সন্ধ্যায় নিস্তব্ধতার ওর মনটাও আরও বিষণ্ণ হয়ে উঠল। ও দেহে মনে ভ্রমর হয়ে উঠতে চায়। মুছে যাক ওর অরিত্রীর সত্তা, ও হয়ে উঠুক ভ্রমর, শুভময়ের ভ্রমর। লজ্জা, একটা অদ্ভুত লজ্জা জড়িয়ে ধরেছে ওকে। এমন যেন ভাষা ভাষা মেঘের আড়ালে রাখতে ইচ্ছা করছিল নিজেকে। সেই স্কুল লাইফে যখন প্রথম ও পাহাড় দেখেছিল, তখন ঠিক এমন শিরশির করছিল অরিত্রীর গোটা শরীর। তখন বেশ ছোট, তাই তো অনুভূতির ঠিক কী নাম সেটা জানা ছিল না ওর। তবে ওই বিশাল ধ্যান গভীর পর্বতের সামনে দাঁড়িয়ে ও কেমন নিশ্চুপ হয়ে গিয়েছিল। মনে হয়েছিল এমন শান্ত গভীরকে প্রশ্ন করাও পাপ। কিছুতেই যেন ধ্যানভগ্ন না হয় পর্বতের। তাই অরিত্রী চেঁচিয়ে ডাকতে ইচ্ছা করলেও ডাকেনি। ফিসফিস করে মায়ের কানে কানে বলছিল, পাহাড়ের ঘুম কখন ভাঙে? মা বলেছিল সন্ধ্যাবেলায়। হয়তো কথার কথা, কিন্তু অরিত্রী অপেক্ষা করছিল সন্ধ্যা হওয়ার জন্য। সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষাটা ছিল দীর্ঘ প্রতীক্ষার মতো। প্রতিটা মুহূর্তের হিসাব রাখছিল ও। এক শিরশিরে অনুভূতি জেগেছিল শরীর জুড়ে। পাহাড়ের গায়ে একটা রিসোর্টে ছিল ওরা। সারা দুপুর ক্লান্ত চোখে তাকিয়েছিল পাহাড়ের দিকে। কখন পাহাড়ের ঘুম ভাঙবে সেই অপেক্ষায়। এতদিন পরে সেই দীর্ঘ অপেক্ষার কথা মনে পড়ছে ওর। কারণ অরিত্রী এখন নিজেকে একটু একটু করে ভ্রমর করে তোলবার প্রচেষ্টায় আছে। শুধু ভ্রমর নয়, শুভময়ের ভ্রমর। ধৈর্য ধরে নিজেকে ভাঙছে আর করছে নিঃশব্দে। জানতে পারবে ঈশানী তার মেয়ের এই অবস্থা কেন হলো? পারমিতারও বা মানসিক অবস্থা কেমন হবে? তন্ময় কি বুঝতে পারবে তার মেয়েকে? অরিত্রী কি তাহলে ভ্রমর হয়ে যাবে? হ্যাঁ, এইসব প্রশ্নের উত্তর পেতে গেলে গল্পটাকে পুরো শুনতে হবে। আর এইটুক গল্প শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন, তাহলে আপনাদেরকে এই গল্পটা পুরোপুরি একটা এপিসোড করে শোনাবো।
তাহলে আপাতত এইটুকুনি থাক। শুভ শারদিয়া। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, আর কমেন্ট করুন গল্পটা যদি পুরোটা শুনতে চান। ওয়েডনেসডে শুধুমাত্র মেডিটেল এজেন্ট মাইটি চ্যানেলে।